জন্ম মৃত্যু একটা সার্কেলে চলতে থাকে, তাই তো? অনেকেই বলেন, যেমন আমাদের সনাতন ধর্মেই আছে, হিন্দু ধর্মে আছে, যে এই জন্মে যেসব কাজ আমাদের অপূর্ণ রয়ে যায় সেটা পূরণ করতে নাকি আমাদের নেক্সট জন্ম নিতে হয়। বা এটা এমন একটা, যতদিন না আমাদের পুরোপুরি আমরা ওইরকম একটা মানুষ তৈরি হচ্ছি বা ওইরকম একটা মানে সবকিছু থেকে ঊর্ধ্বে উঠে যাচ্ছি, এই সার্কেলটা নাকি চলতে থাকে। কথাই বলবো, ভূতরাড্ডা স্টেশনে আমি জানি অনেকেই আছেন পুনর্জন্মের ঘটনা খুব ভালোবাসেন, এবং আজকে কিন্তু ঘটনাটা পাঠিয়েছেন কৃষ্ণা দাস। কৃষ্ণা দাস উনি প্রথমবার কিন্তু আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করেছেন, এবং যেহেতু মানে অনেক আগে পুনর্জন্মের ঘটনা শেয়ার হয়েছে, যেহেতু আসেনি তাই আমি শেয়ার করিনি। তো আমাকে যখন ম্যাম বললেন যে তুমি কি পুনর্জন্মের ঘটনা শেয়ার করবে, কথাই বলবে, যেহেতু ভৌতিক আড্ডা স্টেশন, আমি বললাম না না, এখানে ম্যাম পুনর্জন্মের ঘটনাও আমি শেয়ার করি। অ্যান্ড অনেকেই ভালোবাসেন, মানে এটা তো একটা আলাদা ক্রেজ আছে। তো আপনি পাঠিয়ে দিন। তো উনি পাঠিয়েছেন ফর দ্য ফার্স্ট টাইম, কৃষ্ণা ম্যাম। আমি তোমাদেরকে বলেছিলাম রিসেন্টলি, যেহেতু অনেকগুলি পডকাস্ট চ্যানেলের সঙ্গে আমি কাজ করেছি, তো ওই দরুনই সেই চ্যানেল থেকে এসেছেন উনি, এবং ঘটনাটা শেয়ার করেছেন। ডেফিনেটলি খুবই একটা ইউনিক ঘটনা, অ্যান্ড শুনতে হবে। ঠিক আছে, তো ঘটনা শুরু করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজ একটি ঘটনা নিয়ে চলে এসেছি। ঘটনাটা কৃষ্ণা ম্যাম পাঠিয়েছেন। তো কৃষ্ণা ম্যামের মতো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়। অন্য কোথাও পাঠিয়ে রেখেছেন বা অন্য কোথাও থেকে শোনা ঘটনা প্লিজ পাঠাবেন না। ঠিক আছে, তো শুরু করে দিচ্ছি, কারণ আমি নিজে এক্সাইটেড হয়ে রয়েছি। অনেক দিন পর পুনর্জন্মের ঘটনা আমি শেয়ার করছি। তো কৃষ্ণা ম্যাম বলছে, এখানে রুমকি তুমি ছদ্মনামই ইউজ করো, অ্যান্ড মানে নামটা রিভিল করো না, ঠিক আছে? আহ অনামিকা বলেই বলছি। তো একটা ফ্যামিলি, খুব সুন্দর ফ্যামিলি, ঠিক আছে, বড় ভাই ছোট ভাই। আগের দিনে কি হতো, যেমন আমার যদি মামার বাড়ির দিক দিয়ে বলতে পারি, আমার 5 মামা, আমার মার আর কি 5 ভাই 6 বোন, ঠিক আছে, এরকম বড় ফ্যামিলি হতো। তো ওরকম একটা ফ্যামিলি যেখানে তোমার 7 ছেলে, ঠিক আছে, 7 ছেলে 2 বোন, 2 বোনের বিয়ে হয়ে গেছে। বড় ছেলের বড় যখন মেয়ে হয়, মানে বড় ছেলের মধ্যে ছোট ভাইয়ের মধ্যে কিন্তু ডিফারেন্স অনেক। মানে বড় ছেলের যখন মেয়ে হয়, ছোট ভাই ধরো হার্ডলি ক্লাস 8-9-এই পড়ে হয়তো, ঠিক আছে। তো মেয়ে হয়, এবং মেয়ে বেশ পড়াশোনা করে। এই ঘটনাটা ধরো তোমার কবের হবে, মানে এই বড় মেয়ে যে হয়েছে বা বড় মেয়ের বিয়ে ওই 90s এর ঘটনা, ঠিক আছে। তো আগে 90s-এ বুঝতেই পারছো, বড় ছেলে বড় মেয়ে হয়েছে। মেয়ের নাম আমি মেঘনা দিয়ে দিচ্ছি। মেঘনার ওই আগে একটা টেন্ডেন্সি ছিল না যে আচ্ছা, ধরো বোর্ড পাশ করে দিয়েছে, মেয়েকে বিয়ে দিয়ে দিই, বা আগে তো পিউ বলতো, আগের দিনে পিউ বলতো, আমরা যেটা এইচএস বলি বা 12 ক্লাস বলি, সেটাকে আগে পিউ বলতো। তো পিউ পাশ করার পর হয়তো বিয়ে দিয়ে দিলাম ভালো ছেলে দেখে। তো ঠিক আছে, ওরকম আর কি, ওর জন্য প্রপোজাল দেখা শুরু করলো। তো এই কথাটা কেউ জানতো না। ব্যাপারটা কি হয়, আগের দিনে তো দেখো, এখন যেমন অনেকটাই, অনেকটা না অনেক বেশি আমরা ওপেন হয়ে গেছি, কাউকে কেউ ভালো লাগলে সেটা মেয়ে ছেলে নির্বিশেষে প্রপোজ করা। তো পাড়াতে না একটা ছেলে ছিল, ঠিক আছে, পাড়ার ছেলেটাকে মানে হয়তো ছেলেটাও ভালোবাসতো, হয়তো মেঘনাও ভালোবাসতো। মানে হয় না যে চোখে চোখে, কিন্তু কেউ কখনো প্রকাশ করেনি। আর ওদের অ্যাটমসফিয়ারটাই এরকম ছিল, বা তোমরা বলতে পারো যে পাড়া কালচারটাই এরকম ছিল, যে মানে হয় না যে একটু বেশি আর কি, কিছু একটা প্রকাশ পেলে খুব দুর্নাম রটে যাওয়া। তো দুজনেই যেহেতু ভালো ফ্যামিলির ছিল, মানে ছেলেটাও কোনোদিনও বলেনি, বাট মেঘনা নাকি ওকে মনে মনে ভালোবাসতো। তো এটা পরে জানা গেছে আর কি। কখন জানা গেছে, যখন ওর বিয়ে ঠিক হয়। বিয়ে ঠিক হয় মানে প্রপোজাল এসছে, প্রপোজাল এসে যে ছেলে আর কি মেঘনাকে দেখতে আসে, ছেলেটাকে না দেখেই না মানে মেঘনা কিন্তু দেখতে খুবই সুইট ছিল, সুন্দর ছিল, হ্যাঁ। তো এক দেখাতে ছেলের বাড়ি পছন্দ হয়ে যায়, বাট ছেলেটাকে দেখে না মেঘনার কোথাও না কোথাও মনে হয়েছে সেটা প্রচন্ড অ্যারোগেন্ট, মানে হয় না কিছু বদরাগী টাইপের, ওই রকম টাইপের। কারণ মানে অনেক সময় অনেক কিছু আমরা হাইড করতে থাকি, মানে অনেক, মানে নতুন জায়গায় গেলে অনেক আমাদের হ্যাবিট হাইড করার চেষ্টা করলেও বলে না হ্যাবিট, সেটা তো বের হয়ে আসে। কিছু কিছু জিনিস মেঘনা যখন ছেলেটার সঙ্গে কথা বলেছে, আচ্ছা একা তখনকার দিনে মানে একা কথা বলতে দিত, কিন্তু একা পুরো না, ধরো মেয়ের বাড়িতে থেকে একজন থাকতো, ছেলের বাড়ি থেকে একজন থাকতো, ধরো জামাইবাবুর গোছে বা বৌদি গোছে, ওরকম থাকতো।
তো কিন্তু কোথাও না কোথাও মেঘনার মনে হয়েছে বা ওর যে উঠবি ও কিন্তু বদরাগী। তো একদিন কি হয়েছে, বিয়ের ঠিক 2 দিন আগে ওর মাকে রান্নাঘরে মা কাজ করছে, তো ও অঝরে কাঁদছে, তো সবাই ভেবেছে যে বিয়ে হয়ে যাচ্ছে, ডেফিনেটলি কাঁদবেই। তো ও এইচএস পাস করেছে, আর ওর যে উঠবি মানে যার সঙ্গে বিয়ে হবে সে কিন্তু বেশ ভালোই গো, মানে ভালো চাকরি করে, সরকারি চাকরি করে। তো ওর মাকে না কেঁদে কেঁদে বলেছে, ও মা, আহ মানে আমার না ভয় লাগছে, ছেলেটা না মনে হচ্ছে প্রচন্ড রাগী হবে, ওর সঙ্গে আমি সুখে থাকতে পারবো না। ও ও মানে বলছে, তুই তো ওর সঙ্গে মাত্র একদিন কথা বলেছিস, তুই কি করে বুঝলি ও রাগী? বলছে না, ও এমন কিছু কিছু তখন কথা বলেছে বা মুখ থেকে বেরিয়ে গেছে, তখন মনে হচ্ছে কি ও বোধহয় একটু রাগী, একটু অন্য টাইপের হবে। তখন বলছে, না না, একজনকে এক দেখাতে তো তুমি জাজ করতে পারো না, বা যেটা আর কি উনি বাংলাতে বলেছিলেন, এক দেখাতে তুমি ওকে কিভাবে তুমি সম্পূর্ণভাবে ওকে জেনে গেলে, এটা তো পসিবল না। তখন ও একটা কথা বলেছিল যেখান থেকে আর কি আমরা বুঝতে পারি যে পাড়ার কোনো ছেলেকে হয়তো পছন্দ করে। তো তখন বলতে, ও মা, আমি তো বড় মেয়ে, পাড়ারই তো কত ছেলে ছিল, কাউকে দেখে বিয়ে দিয়ে দিতে। মানে তখন ওর মা ডাইরেক্ট নাকি ওকে জিজ্ঞেস করেছে, কাউকে কি তোর পছন্দ, নাকি কারোর সঙ্গে কোনো প্রেম নিয়ে চলছে? তো বলছে, না, ওরকম কোনো কিছুই চলছে না, বাট পাড়ার ছেলে হলে ভালো হতো, আমি আমার বাড়ির পাশেই থাকলাম। তখন জিনিসটাকে অন্যভাবে নিয়েছে, তোর মা ভাবছে হয়তো যেহেতু বাড়ির থেকে দূরে চলে যাবে না, ওটার জন্য হয়তো মেয়ে এইসব কথা বলছে। বিয়ে কিন্তু হলো, ঠিক আছে, মেঘনার বিয়ে হলো। অ্যান্ড ঠিক ঠিক ও যেটা অবজার্ভ করেছিল জানো, ওর হাজবেন্ড কিন্তু সত্যিই বদরাগী। ওর শ্বশুর বাড়ির মানুষ তবুও ঠিক ছিল, শাশুড়িও একটু অন্যরকম টাইপের ছিল, হ্যাঁ। তোমার মানে হয় না যে ছেলের সবকিছুতেই ঢাকা দেওয়া, ওই রকম টাইপের। ইনফ্যাক্ট বিয়ের 2 মাস পরে মেঘনার গায়ে কিন্তু উনি হাতও তুলেছে। তো মেঘনার বাবা কিন্তু একটু খুব রাগী ছিলেন। রাগী ঠিক না, ওই বলে না যে কি বলে, মানে একটু রাশভারী লোক ছিলেন। তো কিন্তু কোনোদিনও মেয়ের গায়ে কিন্তু ফুলের টোকাও দেননি, ইনফ্যাক্ট ওর মাও দেয়নি। ওনার মানে বাজখাই গলাই ঠিক, মানে ওই বকাটাই একদম পুরো হয়ে যেত, মার দেওয়ার কোনো দরকার ছিল না। তো ফর দ্য ফার্স্ট টাইম ও কিন্তু ওর বরের হাতে থাপ্পড় খেয়েছে, ঠিক আছে, কিছু করার নেই, তাই না? তো মানে মার কাছে কি বলবে, বাবার কাছে কি বলবে? তো এটা একাধিক হওয়ার পর ওই যে বিয়ের কিছুদিন পরে যে মেয়ে 1 মাসের জন্য বা 15 15 দিনের জন্য যে বাড়িতে আসে না, তোর 5 মাস পরে মেঘনা আসছে, হ্যাঁ, মেঘনা আসছে, এসে তোমার, যেহেতু আমি ছদ্মনাম দিচ্ছি, অনেক সময় হয়তো মেঘা বা মেঘনা বলছি আর কি, হ্যাঁ, ছদ্মনাম, এটা কিন্তু অরিজিনাল নাম নয়, আর সে আমাদের মধ্যে নেই। তো বাবার বাড়ি এসছে, বাবার বাড়ি এসে না সবাই দেখেছে, বিয়ে হলে, নতুন বিয়ে হলে কি হয়, একটা জেল্লা বের হয়, স্বাস্থ্যবতী হয় না, বিয়ের জল পড়লে বলে এমনি সুন্দর হয়ে যায়। কিন্তু ওর ক্ষেত্রে হয়ে গেছে উল্টো, ও যেমন আরো রুগ্ন হয়ে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। তো সবাই বলা বলি করছে, কই বিয়ের জল পড়লে নাকি মেয়ে এত সুন্দর হয়, ও দেখি উল্টা ডিটোরিয়েট করেছে, ঠিক আছে। তখন মানে ওর মা বলছে যে, কি রে, মানে তোর এরকম অবস্থা, সবাই তো বলা বলি করছে। তো ওনা কেঁদে দিয়েছে, বলছে, এই বাড়িতে মা কোনোদিনও আমি মার খাইনি, ওই বাড়িতে গিয়ে এই যে মার না খাওয়ার যে স্বাদটা তো চাখিনি কোনোদিনও, সেই স্বাদটাও চেখে নিয়েছি, বরের হাতে আমি উঠতে বসতে মার খাই। বলছি, কেন রে? তো বলছে কি, দেখো মা, এখানেও তো আমি কাজ করতাম, আমি তো কোনোদিনও অলস ছিলাম না। ওখানে ধরো মানে যেহেতু সংসারের কাজ, এখানে তো মেয়ে হিসাবে কাজ করতাম, একটা সংসারের দায়িত্ব আমার উপর, হয়তো এক দুটো ভুল হয়ে গেলে উঠতে বসতে কিন্তু আমি থাপ্পড় খাই মা। ওর মুখের ভাষা খুব একটা ভালো নয়, যদিও ও বলতে গেলে সরকারি কর্মচারী। আমার শাশুড়ি মা সবসময় এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, বলে ও অফিসে অনেক কিছু চাপ চলে তো বৌমা, তুমি তোর নিজের কাকে বলবে? তো মানে আমি এটা বলছি না যে মেঘনা বলেছে, এই রুমকি সাহা দাসের পার্সোনাল মত যে সবচেয়ে থেকে আপন তো ওর বোন, ওর মা বাবা, তো এই রাগগুলি তো নিজের মা বাবার উপরেও, ওরা তো আরো বেশি আপন। আমরা তো অন্যের বাড়ির মেয়ে, তাই না, আমাদের থেকে তো ওরা বেশি আপন, ওদের কাছে কেন এই ঝালটা মেটানো হয় না বলো তো? এই ঝালটা কেন পরের বাড়ির মেয়েরাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে ওদের উপরেই মেটানো হয়, তাই না? তো উনি এরকম ভাবে ধামাচাপা দিচ্ছেন। সেদিন মেঘা খুব কেঁদেছে, কাঁদার পর বলছে যে, আমি না ওই বাড়ি আর ফিরবো না, আমি যাব না। এদিকে না ওর হাজবেন্ডকে আমি কি বলবো, মানে এদিকে বউকে মারতেন, ইনফ্যাক্ট বউকে আবার আবার বউকে ছাড়া যেমন থাকতে পারছেন না। মেবি আই ডোন্ট নো সেটা শারীরিক চাহিদা হোক বা মানসিক চাহিদা, হোয়াট এভার ইট ইজ। মানে মারার জন্য ওই বলে না যে বিন ব্যাগ তো তখন কেউ পাচ্ছিল না, বিন মানে পাঞ্চিং ব্যাগ তো কাউকে পাচ্ছিল না, তো সবকিছু তোর উপরে বের করে না। তো এদিকে মানে ও ঘন ঘন খবর পাঠানো শুরু হয়ে গেছে, ওই নামকা বাস্তে 1 সপ্তাহ রয়ে গেছে, মেয়েকে পাঠিয়ে দিন।
তো ও না ও যখন প্রচন্ড কান্নাকাটি শুরু করলো, এই জিনিসটা কিন্তু মেঘনার মা ওনার হাজবেন্ডকে জানালেন, বাট ওনার হাজবেন্ড বললাম রাশভারী রোগ। তো উনি বললেন যে দেখো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, সহ্য করো, একটা বছর অন্তত সহ্য করো, মেয়েরা চাইলে অনেক কিছুই চেঞ্জ করতে পারে। আর আমার আর মেয়ের উপর অতটুকু ভরসা আছে। তো ভরসা ভেবে তো উনি পাঠালেন। উনি মেঘনা যাওয়ার 1.5 মাস পরে খবর আসলো মেঘনা আত্মহনন করে নিয়েছে, ঠিক আছে। অ্যান্ড সবাই কান্নায় মানে ও না, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, কোনো কিছু ছোট বড় না, হ্যাঁ। বা অনেকে এই ক্ষেত্রে বলতে পারে যে মারতই তো, হ্যাঁ, তো কি হয়ে গেল, এমনি তো ভালোই তো বাঁচতো, অনেক কিছু, কিন্তু না গো। একটা মেয়ে জাস্ট বোঝার চেষ্টা করো, আমি নিজের উপর দিয়ে নিচ্ছে। আমার বাড়িতে ধরো আমাকে কেউ ফুলের টোকা দিত না, বাবু বকা দিত, ওটা আলাদা কথা, কিন্তু কেউ মারতো না, বা ওইরকম বাঁধিয়ে বাঁধিয়ে কেউ কথা বলতো না। একটা মেয়ে একটা নতুন পরিবেশ, অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে একটা নতুন পরিবেশে যাওয়ার পর যদি এইসব, মানে একটা স্বপ্ন নিয়ে যাই আমরা একটা নতুন বাড়ি, সে লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, ছেলেটাকে হয়তো চিনতাম, আমার ক্ষেত্রে বলবো আমি আমার হাজবেন্ডকে চিনতাম, ওর ফ্যামিলিকে তো আমি চিনতাম না, একটা স্বপ্ন নিয়ে আমিও গেছিলাম। স্বপ্নটা না পূরণ হওয়ার পর যদি এরকম ভয়ঙ্কর রূপে ধারণ করে, আমার মনে হয় কোনো মেয়েই নিতে পারবে না। সেক্ষেত্রে আমি বলবো মেঘনার ওই কাজটা করা একদমই ঠিক হয়নি। কারণ আমি সবসময় বলি একটা রাস্তা বন্ধ হলে ভগবান কিন্তু 10টা রাস্তা খুলে দেয়। তো ওর ওয়েট করা উচিত ছিল, বা হ্যাঁ, জোর জবরদস্তি করে বাড়িতেই চলে আসার উচিত ছিল, বা যা কিছু হোক, মোট কথা প্রাণ নেওয়াটা উচিত হয়নি। ওর বাবা হয়তো গিল্টে ভুগছিলেন, বাট আমি বললাম রাশভারী লোক ছিলেন, তো নিজের ইমোশনটা হয়তো কাউকে দেখাতে চাইছিলেন না। তো সব যেহেতু বুঝতেই পারছো ওইরকম একটা, মানে ওইরকম মৃত্যু হয়েছে। তো ওই 4 দিনে কাজ হয়, 4 দিনে কাজ হওয়ার পর মানে গরম পুরোপুরি পড়ে গেছে আমার, পুরো ঘামছি আমি। তো যাই হোক, আহ 4 দিনের কাজ হওয়ার পর তোমার কি হলো, সবকিছু ঠিক ছিল, কোনো ভৌতিক উপদ্রব হয়নি, না এটা ভৌতিক উপদ্রব হয়নি, কিছু হয়নি। মেঘনা মারা যাওয়ার আহ, আচ্ছা, মেঘনার যখন আমি বললাম ওর ছোট কাকা 7-8-এ পরে যখন মেঘনা হয়, মেঘনা মারা যাওয়ার 1 বছর পর, ছোট কাকা ততদিনে বিয়ে হয়ে গেছিল, 1 বছর পর মেঘনার ছোট কাকার একটা মেয়ে হলো। তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, মেঘনার না এই জায়গায় একটা স্টিচ ছিল, ছোটবেলায় ও খাট থেকে পড়ে পুরো এরকম হা হয়েছে, তো এখানে একটা সেলাইয়ের দাগ ছিল, যেটা মানে বিয়ের বিয়ের সময় মানে ছিল, ও মানে ও খুবই সুন্দরী দেখতে ছিল। বাট হয় না যে স্টিচ মার্কটা তো যায় না, আর এখন না হয় অনেক রকমের ক্রিম বেরিয়েছে, আমি যখন এর কথা বলছি তখন কিন্তু অত শত ক্রিম ছিল না, তো দাগটা ছিল। এই মেয়েটার জন্ম, মানে ছোট কাকুর মেয়ে জন্ম হওয়ার পর জানো তো ওর এখানে একদম স্পষ্ট দাগ। এবং মেঘনা ছোটবেলায় হয়তো দেখতে যেমন ছিল এক্স্যাক্টলি সেই ছোট কাকার মেয়ের কিন্তু দেখতে একদম ওইরকম। হয়তো মেঘনার মৃত্যুর ধরো কিছুদিন পরে কিন্তু তোমার আহ ছোট কাকার মেয়ের জন্ম হয়, ঠিক আছে, এখানে পুরো এরকম দাগ। তো মেয়েটা যখন বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে না, ও না সবার কাছে যেত, কিন্তু বড় জ্যাঠা, ওর তো বড় জ্যাঠাই হবে, যদিও মানে সত্যি কথা বলতে গেলে দাদুর বয়সী হয়তো। বাট যখনই বড় জ্যাঠার কোলে যেত, 5-6 মাসের কথা বলছি, তখন বাচ্চা মেয়েটা না খুব হাউ হাউ করে কাঁদতো, মানে কিছুতেই বড় জেঠার কোলে থাকবে না, প্রচন্ড কান্নাকাটি করতো। আবার জেঠি বলো, যার কোলে, সবার কোলে ঠিক থাকে, বাট জ্যাঠাকে ও কিছুতেই কোলে যায় না, হ্যাঁ, প্রচন্ড কান্নাকাটি করে। তো আস্তে আস্তে বাচ্চাটা বড় হলো, যখন কথা বলতে শিখলো, বা যখন ওর 4 বছর, 4 বছরে দেখো হোলির দিন বাচ্চারা দোল খেলবে পিচকারি দিয়ে, আগে তো পিচকারিটাই বেশি হতো না, এখন তো না হয় বালুন ফালুন অনেক রকমের অনেক কিছু চলে এসেছে, পিচকারি দিয়ে খেলবে। কিন্তু বাচ্চা মেয়েটার একটা জিনিস দেখা গেল, ও না রঙে অ্যালার্জি, রং ধরো ওর আশেপাশে উড়ে বা চোখ ঠুকে গেলে চোখ পুরো লাল হয়ে যায়, পুরো র্যাশ বেরিয়ে যায়। সেম প্রবলেম কিন্তু মেঘনার ছিল। কোথাও না কোথাও পরিবারের মানুষ জানো তো এই জিনিসটাকে রিলেট করছিল, মেবি হয়তো মেঘনাই ফিরে এসছে কিনা। কিন্তু আরেকটা দিকে ওরা এটা জিনিসটা ভাবছিল যে জেনেটিক বলেও তো একটা জিনিস আছে, হয়তো মেঘনার জিন্সটা আর এই মেয়েটার, মানে ছোট্ট পুচকি মেয়েটার জিন্সটা একই, জিনটা একই রকম, তাই হয়তো এই সেম সিমটমস ওর উপরেও দেখা দিচ্ছে, ঠিক আছে। একদিন কি হয়েছে, ওর তখন 5 বছর কি 6 বছর বয়স, হ্যাঁ। ওর যে বড় জেঠিমা, ও বড় জেঠি, আমি বললাম বড় জেঠুকে দেখতে খুব ভয় পায়, দেখে ওই 6 বছর বয়সেও কিন্তু বড় জেঠুকে দেখে ভয় পায়, কিন্তু জেঠিমার সঙ্গে খুব ভালো, ইনফ্যাক্ট জেঠিমাকে আদর করে, কখনো কখনো মনে হয় কি ওর মার সমতুল্যই বোধহয় জেঠিমাকে আদর করে। তো একদিন জেঠিমা না ওই একটা, ওদের বড় একটা গোদরেজ ছিল, ছোট একটা গোদরেজ ছিল, তো ছোট গোদরেজটা খুলছে, খুলে না একটা নতুন মানে ব্লু কালারের শাড়ি, তোমার জামদানি গোছের শাড়ি বেরিয়েছে, তখন হঠাৎ সেই বাচ্চা পুচকি মেয়েটা, আমি ওর নাম অনামিকা দিয়ে দিচ্ছি, অনামিকা বলছে যে এই শাড়িটা তুমি আমাকে পুজোতে দেওয়ার জন্য কিনেছিলে না, হ্যাঁ,
কিন্তু দেখো পুজোতে দেওয়া হলো না, আমারও পড়া হলো না, আমি কোথায় হারিয়ে গেলাম বলে না চলে গেল। বড় জেঠিমার মন না ধক করে উঠেছে, কারণ সত্যি সত্যি যেহেতু আমি বললাম বিয়ের ধরো 1 বছরও ফিরতে পারিনি, তো ও তো আত্মহনন করে নিয়েছে। তো সেই পুজোতে, প্রথম পুজো হতো ওর, পুজোর জন্য কিন্তু ওর মা এই নীল শাড়িটাই কিনে রেখেছিল, যেহেতু নতুন শাড়ি ছিল। মেয়েকে কিন্তু বলেছিল তোর জন্য একটা মানে নীল রঙের জামদানি কিনেছি। তো মেয়েকে বলেছিল, অ্যান্ড ডিসক্রিপশনও দিয়েছিল, মেয়ে বলছে ঠিক আছে। বাট হয়তো ওই জিনিসটা হুট করেই করে নিয়েছিল ও, কিন্তু ও কিন্তু বলেছে এই শাড়িটা ওই শাড়িটাই না, তুমি আমাকে দেবে বলেছিলে। হ্যাঁ। তো উনি না পুরো অবাক, কারণ এই কথাটা না উনি হয়তো ওনাদের জায়ের মধ্যে সব যাকে না এক দুই যাকে বলেছে, কিন্তু ওই পুচকে মেয়ে মানে অনামিকার জানার তো কথাই ছিল না, ও কি করে জানলো। আরেকটা জিনিস কি, যেমন ধরো ওরা মানে বাবা কাকা জ্যাঠারা দোকান থেকে আসতো, আমি বললাম তো জ্যাঠার থেকে একটু দূরে দূরে থাকে, তখন সবাই জিজ্ঞেস করে কি রে তুই তোর জ্যাঠাকে এত কেন ভয় পাস, তোর জ্যাঠা তো তোকে বকেও না, তোকে কিছু করেও না, হ্যাঁ তোকে তো আদরই করে। তখন হঠাৎ একটা কথা বলে, বড় কর্তা। অ্যাকচুয়ালি কি, যেহেতু বড় ছিল সবাই ওনাকে না আড়ালে আবডালে, বা বাড়ির অনেকেই আছে ওনাকে বড় কর্তা বলে ডাকতো, বাট অনেকেই আছে না, যেমন মেঘনা ওর বাবাকে রাগের চোটে বলতো ওই বড় কর্তা এসছে, বড় কর্তা। তো হঠাৎ তখন ওই পুচকি অনামিকার মুখেও বের হলো যে বড় কর্তার মনটা প্রচন্ড, মানে বড় কর্তার উপরটা খুব শক্ত, খুব রাগে রাগে, ভিতরটা কিন্তু মানুষটা ভালো। সেম কথা কিন্তু মেঘনাও বলতো যে বড় কর্তার উপরটাই রাগে রাগে, মনটা নরম জানি, কিন্তু কেন যে এত রাগী। তো অনেকটা ওই পুচকে মেয়েটার মুখ থেকেও যখন এই কথা শুনলো না, সবাই না অবাক হয়ে গেল। তো এরকম অনেক কিছু আছে জানো তো, যেমন আহ মানে যেটা হয়তো ওই অনামিকার জানার কথা না, ও কিন্তু ওইসব কথা বলতো। আমি পয়েন্ট লিখে রেখেছি যাতে কোনো মানে আমার পড়তে অসুবিধা না হয়। আচ্ছা, একদিন কি হলো, আহ, মানে মেঘনা কিন্তু স্ট্রং পারফিউমের গন্ধ সহ্য করতে পারতো না ওই আমলে। দেখো এখন তো অনেক রকমের ব্র্যান্ড আছে, হ্যাঁ। আগে আমার মনে আছে ম্যাগনাম, আমার পিসিরা যেহেতু লাগাতো ম্যাগনাম, ম্যাগমনেট এসব কিন্তু খুব ছিল, চল ছিল, তাই না? তো তখন ও না পারফিউমের গন্ধ সহ্য করতে পারতো না, উগ্র হলেই না ওর মাথা টাথা ঘুরাতো, মাথা ব্যথা শুরু করতো। সেম অনামিকার সামনেও কিন্তু কেউ পারফিউম বা উগ্র যে পাউডারের গন্ধ, ওটা অনামিকা সহ্য করতে পারতো না। মানে কিভাবে যে অদ্ভুত ভাবে মিলে গেছে। একদিন কি হয়েছে, ততদিনে কিন্তু সবাই সেপারেট হয়ে গেছে। তো মানে একদম আগের রান্নাঘরটা জেঠিমাই রান্না করেন, তো জেঠিমা রান্না করছে, একদিন না হঠাৎ জেঠিমা আর কি ওই তোমার মটরশুঁটি জাতীয় কিছু ছিঁড়ছে, অনামিকা এসে না, জেঠিমনি ওর তো বড় জেঠিমাই হবে, তো এরকম করে মানে পিছন দিকে এসে গলার মধ্যে ইয়ে করে দোল খাচ্ছে, বলছে তোমার মনে আছে আমি এখানে এসে কত কান্না করেছিলাম, বলেছিলাম তোমাকে আমাকে বিয়ে দিও না, আমাকে একটা পাড়ার ছেলের সঙ্গে বিয়ে দিও। তো ওর না এইবার অনামিকার মুখে ওই ছেলেটার নামও বেরিয়েছে, জানো? তোমাকে বলা হয়নি, ওই ছেলেটাকে কিন্তু আমার ভালো লাগতো। হ্যাঁ, ওদের বাড়ির 2 বাড়ি পরে একটা ছেলে ছিল, যে মেঘনার থেকে হয়তো 4-5 বছরেরই বড় ছিল, বিজনেস করতো, এবং ছেলেটা যথেষ্ট সুশ্রী ছিল। এই কথা শুনে না পুরো ধক করে উঠেছে। সেদিন কিন্তু মেঘনা ওই ছেলেটার নাম বলেনি, বলেছে যে না আমি তো তোমার আশেপাশে থাকতে পারতাম। এই জন্মে অনামিকার মুখে কিন্তু ও বের করে দিয়েছে যে হ্যাঁ সত্যি ও কাউকে পছন্দ করতো, ওর সঙ্গে বিয়ে হলে তো আর এরকম হতো না। তো এইরকম ভাবে সব কিছু চলতে লাগলো, হ্যাঁ। আর যেটা আরেকটা প্রবলেম দেখা যেত অনেকেরই, জানো তো, আহ যেমন বাজার থেকে নতুন জামা কাপড় কিনে আনলে, দেখো অনেকে তো আজকাল মেশিনে জামা কাপড় বানায়, নানা রকম কিছু হয় না, যে অনেক রকম ধুলাবালি। মেঘনা যখন ওইসব জামা কাপড় পরতো, ওর কিন্তু পুরা র্যাশ বেরিয়ে যেত। ওর যদি নতুন জামা কাপড় কেনা হতো না, তোর ওই সালোয়ার জাতীয়, কারণ কি দেখো শাড়ি, দামি শাড়ি কিন্তু কেউ পরে দেখায় না এখন। আজকাল দেখেছি বড় বড় শোরুমে ট্রায়াল দেয় দামি শাড়ি, বাট আগে কিন্তু ওইরকম না, এরকম করে দেখাতো আর প্যাক করে দিত। কিন্তু সালোয়ার ঠালবার তো পরে দেখতো ওরকম টাইপের না। তো ওইগুলি না, জানো তো, তোমার মানে পড়লে না র্যাশ হয়ে যেত, পুরো র্যাশ বেরিয়ে যেত। তো ওই ক্ষেত্রে কি করতো, যে ও ডেটল দিয়ে ধুয়ে, তার কটনের কাপড়গুলি যে ডেটল দিয়ে ধুয়ে তারপর দেওয়া হতো। সেম উইথ কিন্তু অনামিকার সঙ্গে হতো, যে বাইরের কাপড় পট করে ওকে পরাতে পারতো না, র্যাশ বেরিয়ে যেত, ঠিক আছে? তো যাই হোক, এরকম অনেক রকমের সিমটমস দেখা দিচ্ছে। তো ওর না আস্তে আস্তে অনামিকা না যেমন চুপচাপ হয়ে যেতে লাগলো, কিছু কিছু মেঘনার যেমন কথাগুলি ওর মুখে চলে আসতো, হ্যাঁ। মানে যেগুলি হয়তো ফ্রিকুয়েন্টলি মেঘনা বলতো, যেটা অনামিকার জানা একদমই পসিবল না, কারণ ওর জন্মের আগেই মারা গেছে, তার আগে ওর বিয়ে হয়ে গেছে, অনামিকা জানবে কি করে? ঠিক আছে। আহ আর বললাম যে ওর স্টিচটা,
যখন ওর এইসব পরিবর্তন দেখা দিল না, ডক্টরের কাছে শরণাপন্ন হলো। তো ডক্টর বললো যে হতে পারে যে অনেক রকমের তো কথাবার্তা হয়, হয়তো কোনো বাচ্চা মন কোনটা অ্যাডাপ্ট করে ওরকম ভাবে রিয়েক্ট করছে, হয়তো আপনারা জানতে অজান্তে মেঘনার কথা ওর সামনে বলেছেন, সেটাই রয়ে গেছে। ওরা বলছে না, মেঘনার এইসব এইসব কথা আমরা বলি না, যেহেতু ওর কথা বললে আমাদের সবার মুড অফ হয়ে যায়, যেহেতু মেয়েটা আমাদের মধ্যে নেই, আমরা পারতপক্ষে ওর কথা উঠাই না, ওর সামনে তো একদমই না। তো বলছে যে মানে বাচ্চাটাকে বাচ্চার মতো বড় হতে দিন, ওরকম ভাবে অ্যাডভাইস করলো। তো বড় জেঠিমা ইনিশিয়েটিভ নিলেন যে না, আমরা কোনো এক গুণিনের কাছে বা ওই রকম আচার্য ঠাকুরের কাছে বলি, গণনা করি, অনেক রকমের তো অনেক কথা হয়, আমরা আর কতটুকু জানি, অন্যদের সঙ্গে কথা বলি। ঠিক ঠিক ওর বড় জেঠি এরকমই একজন গুণিন ওঝার কাছে গেছে। যাওয়ার পরে বলছে যে আমার এরকম এরকম আমাদের ডাউট, আমাদের মেঘনাই বোধহয় ফিরে এসছে, আপনি একটু জন্ম ঠিকুজি কুষ্টি একটু বের করে দেখুন। তো উনি জন্মছক বের করে বলছে যে হ্যাঁ, মানে এটা ক্লিয়ারলি লেখা নেই যে মেঘনাই ফিরে এসছে, বাট এটা মনে হচ্ছে যে এই সোলটা তোমাদেরই বংশেরটা বংশেই ফিরে এসছে, ঠিক আছে, ওর যেরকম তিথি নক্ষত্র, তো মেবি মেঘনা, ওয়াই নট মেঘনা হতে পারে। তখন ঠাকুর মশাই বললেন যে এটা আস্তে আস্তে চলে যাবে, এবং ও হয়তো কোনো একটা রাগ বা ক্ষোভ এখনো মনের মধ্যে আছে, ওটার জন্যই হয়তো মানে জিনিসটা রয়ে গেছে, বা ওই এই জন্মে ওই স্মৃতিগুলিকে আঁকড়ে ধরে বসে আছে। যখন ওই যে অভিমান রাগ জিনিসটা চলে যাবে, হয়তো ও অনেকটা ঠিক হয়ে যাবে। তো এগুলি তো জ্যাঠাও শুনেছে। জ্যাঠার মনটা, আমি বললাম না, উনি হয়তো গিল্ট ছিলেন, ওই মেঘনার মৃত্যুর পর থেকে কিন্তু গিল্ট একটা ছিল ওনার মধ্যে, এবং অনামিকা মাঝে মধ্যে এগুলি কথা বলছেন যেটা ওনার মৃত মেয়ের সঙ্গে পুরো মিলে যাচ্ছে, ওটা আরো বেশি কষ্ট ওনাকেও দিচ্ছিলেন। তো জ্যোতিষীর কথা শুনে না উনি ঘরে এসে হাউ হাউ করে আছে, আর অনামিকাকে দেখে না বলে, আয় মা, আয় মা, আমার প্রচন্ড ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি বুঝতে পারিনি রে, যদি জানতাম কোনোদিনও, তুই তো আমার প্রাণের ছিলি, মানে প্রাণের টুকরো ছিল, কোনোদিনও বোঝাইনি তোকে। হ্যাঁ, বাট তুই যখন চলে গেলি তখন আমি বুঝতে পেরেছি আমি কাকে হারিয়েছি। আমি তো তোর ভালোর জন্যই বিয়ে দিয়েছিলাম, আমি ওর জন্যই ভেবেছিলাম, হয়তো তুই আগের থেকেই রাজি ছিলি না, তাই জোর করে হয়তো, যদি মানে তোর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমরা বিয়েটা দিয়েছি, হয়তো তুই তাই বিয়েটা টিকিয়ে রাখতে চাইছিস না, তাই বলেছিলাম চলে যা। যদি সত্যি জানতাম, আর একটু যদি আমাকে বলতি যে তোর উপরে এরকম অত্যাচার করেছে, হয়তো আমি আইনি স্টেপ নিতাম, অ্যান্ড অলসো আমি তোকে যেতে দিতাম না। তো তখন নাকি অনামিকা ও জেঠুকে জড়িয়ে খুব কেঁদেছে, এবং আস্তে আস্তে চট করে কিন্তু অনামিকা যে সবকিছু ভুলে গেছে তা না, প্রায় 2-2.5 বছর পর অনামিকা কিন্তু মানে মেঘনার জীবনের সবকিছু ভুলে গেছে, ভুলে গিয়ে কিন্তু আস্তে আস্তে অনামিকা হয়ে দাঁড়িয়েছে। তো ওকে ডেফিনেটলি সবাই খুব আদর করে, এখন ওরও বিয়ে হয়ে গেছে, আহ বেশ ভালোই আছে। কিন্তু তারপরে কিন্তু ওই মেঘনার জীবনের কথাটা ও মেঘনাকে বেমালুম ভুলিয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এখনো যদি তুমি অনামিকাকে দেখো, অনেকটা ফিচার্স ওর সেই তো দিদির সঙ্গে কিন্তু মিলে। খুব দারুণ একটা ঘটনা কৃষ্ণা ম্যাম পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট ম্যাম। অনেক দিন পর একটা পুনর্জন্মের ঘটনা পেলাম, অ্যান্ড এটা অনেক দিন আগে এসে রয়েছিল, তোমাদেরকে বলেছি যেহেতু এক্সামের জন্য আমার একটু হয়ে গেছিল। তো যাই হোক, তোমাদের জন্য পাঠ করে দিলাম। তো কেমন লাগলো এই ঘটনাটা জানাতে ভুলো না, কমেন্ট সেকশনে কমেন্ট করো। নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, সবার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো, ডেফিনেটলি যারা ভূতের গল্প ভালোবাসে বা শুনতে আর কি ভালোবাসে আর কি, যারা বেশি ভয় পায় তাদের সঙ্গে প্লিজ শেয়ার করো না। আর একটা কথা যেটা সবসময় বলে থাকি, যে আমরা কথায় বলবো ভূতের স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না, ঘটনাগুলিকে বিশ্বাসযোগ্য বলে মনে নাই হতে পারে, সেই ক্ষেত্রে বলবো প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের প্রধান উদ্দেশ্য আপনার ছোটবেলার যে গল্প শুনে সেই নস্টালজিক ফিলিংটা হতো সেটাই ফিরে দেওয়া, আর কিছু না। তো চলো বন্ধুরা, শেষ করার আগে জীবনের 1001 গল্প দেখতে ভুলো না, সেখানেও কিন্তু মারাত্মক মারাত্মক ঘটনা আসতে থাকে। এই এপিসোডটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে ওই যে শনিবার আর মঙ্গলবার রাত 8টা 8:30টার মধ্যে লাইভ অন হই, আড্ডা মারতে থাকলে চলে এসো, শুক্রবারে 3টার সময় চলে আসে। শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।